প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা ব্রিটিশ উপকথা অবলম্বনে কাজী আনোয়ার হোসেন রচিত থ্রিলার উপন্যাস রবিনহুড। বইটির মূল প্রকাশক সেবা প্রকাশনী। পাঠ করছি আমি আশরাফুল আশিস। মিনিট বিশেকের মধ্যেই জঙ্গলের মধ্য দিয়ে কোনাকুনি এগিয়ে সেই ছোট্ট গ্রামের বেশ কিছুটা সামনে পৌঁছালো ওরা অন্য দিক থেকে। রাস্তার ধারে একটা ঘন ঝোপের আড়াল থেকে উঁকি দিতেই দেখা গেল ঠিক সময় মতোই পৌঁছেছে ওরা। বন্দি দুজনকে সঙ্গে নিয়ে মাত্র রওনা দিয়েছে রক্ষী বাহিনী। টানা গাড়িটা পড়ে আছে যেখানে ছিল সেখানেই। ওর থেকে সামান্য কিছুটা দূরে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে আছে হবের মৃতদেহ। যেমন ছিল তেমনই। লাশটার সৎকারের ব্যাপারে বিন্দুমাত্র মাথা ঘামায়নি ওরা। যেন ওটা কুকুরের লাশ। মাথায় রক্ত চড়ে গেল রবিনের। চাপা গলায় শুধু বলল, বদমাস, এবার বুঝবি। রবিনের মুখের দিকে চেয়ে মাথা ঝাঁকালো উইল। কিন্তু কিভাবে কি করা সম্ভব মাথায় ঢুকল না ওর। ভুরু কুঁচকে কি যেন চিন্তা করল রবিন। তারপর বলল, এই রাস্তা কোথায় কিভাবে বাঁক নিয়ে কি ধরনের এলাকা দিয়ে শহরে পৌঁছেছে বর্ণনা করতে পারবে? শুরু করল উইল স্টিউটলি, কিন্তু একটু পরেই হাত তুলে থামিয়ে দিল ওকে রবিন। ব্যাস ব্যাস, পেয়ে গেছি আমার পছন্দসই জায়গা। সমতল খোলা জায়গা বললে না, ওইখানে নিয়ে চলো আমাকে। মনে রেখো, পৌঁছতে হবে ওদের আগেই। জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত পায়ে এগোলো ওরা। যখন পৌঁছালো তখন খোলা জায়গাটার ঠিক মাঝখানে পৌঁছে গেছে রক্ষী দল। জঙ্গলের মধ্যে উইলকে অপেক্ষা করতে বলে খোলা মাঠে বেরিয়ে এলো রবিন। খবরদার, হাঁক ছাড়ল সে, বন্দীদের ছেড়ে দাও, নইলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না রক্ষী প্রধান। দুঃসাহস আর কে বলে? খোলা জায়গায় একা দাঁড়িয়ে এতগুলো লোককে ধমক দিচ্ছে এক পুঁচকে ছোড়া। কোনো জবাব দিল না সে। ওর একমাত্র চিন্তা, জঙ্গলের আড়ালে আবার পালিয়ে যাওয়ার আগেই করতে হবে যা করার। পিঠ থেকে ধনুকটা নামালো সে। একটা তীর লাগিয়ে গায়ের সব জোর দিয়ে টানল ছিলা, তারপর ছাড়ল। কিন্তু দূরত্বটা এতই বেশি যে রবিনের কাছে পৌঁছালো না তীর। গজ বিশেক বাকি থাকতেই বিঁধল মাটির বুকে। বিশাল ধনুকটা চলে এসেছে রবিনের হাতে। তুন থেকে একটা তীর বের করে পড়ালো ছিলায়। পর মুহূর্তে ভ্রমরের গুঞ্জন তুলে ছুটল তীর। ভয়ানক এক আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল রক্ষী প্রধান। দুই হাতে টেনে বের করার চেষ্টা করছে গলা দিয়ে ঢুকে ওপাশ দিয়ে আধ হাত বেরিয়ে যাওয়া তীরটা। দাঁড়িয়ে পড়েছে রক্ষীরা, তাজ্জব হয়ে দেখছে অবিশ্বাস্য ঘটনাটা। ছানা বড়া হয়ে গেছে চোখ। এমনই সময় আবার ভেসে এলো রবিনের উদাত্ত কণ্ঠ, ছেড়ে দাও বন্দীদের, নইলে একে একে মারা পড়বে সবাই। কয়েক মুহূর্ত অপেক্ষা করে দ্বিতীয় তীর ছুড়ল রবিন। দুজন রক্ষী একজন বন্দীকে ধরে রেখেছিল দুপাশ থেকে। তীরটা সোজা এসে বিঁধল ওদের একজনের কাঁধে। পর মুহূর্তে উড়ে এলো তৃতীয় তীর, বিঁধল দ্বিতীয় রক্ষীর কাঁধে। বসে পড়ল দুজন মাটিতে, চিৎকার করছে গলা ফাটিয়ে। সবাই বুঝে নিল বন্দীদের ধরে রাখার চেষ্টা করলে কারও রক্ষা নেই আজ। অকতভয় তরুণটির অব্যর্থ লক্ষ্য আতঙ্কের সৃষ্টি করল রক্ষীদের মধ্যে। যে দুজন দ্বিতীয় বন্দীকে ধরে রেখেছিল এক লাফে সরে গেল তারা দুজন দুপাশে। ওদের এই আতঙ্ক সংক্রমিত হলো আরও ২-৩ জনের মধ্যে। দৌড় দিল তারা। তাই দেখে গোটা দলের মধ্যে সঞ্চারিত হলো তীব্র প্রাণভীতি। যে যেদিকে পারল ছুটল ওরা তীর বেগে। এছাড়া অবশ্য উপায়ও ছিল না ওদের। আওতার বাইরে দাঁড়িয়ে অনায়াসে লক্ষ্য ভেদ করছে দুঃসাহসী তরুণ, অথচ ওরা জানে ওদের তীর পৌঁছাবে না অত দূর। পালাচ্ছে, পালাচ্ছে! ঝোপের আড়াল থেকে এক লাফে বেরিয়ে এলো উইল স্টিউটলি। আশ্চর্য রবিনহুড, দারুণ হাত তো তোমার। এবার আমার কাজ সেরে ফেলি আমি। কোমর থেকে ছোরাটা টান দিয়ে বের করে নিয়ে ছুটল সে বন্দীদের দিকে।
অল্পক্ষণেই দৌড়ে ফিরে এলো সদ্য মুক্ত বন্দীদের সঙ্গে নিয়ে। মুক্তির আনন্দে উচ্ছ্বসিত দুই দস্যু হাজারবার করে কৃতজ্ঞতা প্রকাশ করল রবিনের কাছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে খুশি আর ধরে রাখতে পারছে না কিছুতেই। কি বলে যে ধন্যবাদ জানাবে খুঁজে পাচ্ছে না ভাষা। আরও কিছু বলা দরকার মনে করে পাগলের মতো বকে চলেছে, চুমু খাচ্ছে রবিনের হাতে। এবার কি করব আমরা, জানতে চাইল উইল। জঙ্গলরক্ষীরা আরও দলবল জুটিয়ে হন্যে হয়ে খুঁজবে আমাদের। ওদের হাতে ধরা পড়লে। ঠিক বলেছ, বলে উঠল একজন দস্যু। আমাদের সরে পড়া উচিত। মাথা ঝাঁকালো রবিন, পা বাড়ালো সামনে। পথ দেখিয়ে নিয়ে চলল উইল। জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা বিশাল ওক গাছের নিচে দেখা পেল ওরা বুড়ো স্টিউটলির। সব ঘটনা শুনে বৃদ্ধ বলল, এই অঞ্চলে আর থাকা যাবে না। জঙ্গলের শেষে ওদিকে আমার মেয়ের বাড়ি, ওখানেই লুকাবো আমি। তুমি কি ভাবছ উইল? আমি জঙ্গলেই থেকে যাব, বলল উইল। আজ থেকে দস্যু হয়ে গেল রবিনহুড, আমি তার অনুচর। বিশাল ধনুকের ওপর ভর দিয়ে কাছেই দাঁড়িয়েছিল রবিন চুপচাপ। দস্যু রবিনহুড, কথাটা চমকে দিল ওকে। ধক করে উঠল বুকের ভেতরটা। পর মুহূর্তে কথাটার সত্যতা উপলব্ধি করল সে। সত্যিই তো, আজ সে যা করেছে তার ফলে তাকে দস্যু বলে ঘোষণা করবে শেরিফ। ওর মাথার দাম ধরা হবে কয়েকশো পাউন্ড। জঙ্গল রক্ষী খুন করেছে সে। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই আর। এখন থেকে জঙ্গলে জঙ্গলে দস্যুর জীবন কাটাতে হবে ওর। চারপাশে চাইল রবিন। বিশাল সব গাছের শাখা দুলছে মৃদু মন্দ বাতাসে। রোদ লেগে চিকচিক করছে পাতাগুলো। এখানে ওখানে ঝোপঝাড় লতা, কোথাও বন, কোথাও মিষ্টি শীষ। আশ্চর্য এক আনন্দের জোয়ার আনল ওর মনে, মুক্তির আনন্দ। বাহুবল আর বুদ্ধির জোরে রক্ষা করব নিজেকে, মনে মনে বলল রবিন। মুক্ত স্বাধীন প্রাণ, চঞ্চল জীবন। নটিংহামের কারাগার বা ফাঁসি কাঠের চেয়ে অনেক অনেক ভালো। মনটা হালকা হয়ে গেল ওর। আবার তাকালো চারপাশে। কেমন হবে জীবনটা ওর এখানে? আমার নাম মাছ, বলল জলদস্যুদের একজন। চলো না রবিন, আজ থেকে তুমি আমাদের একজন হবে। ক্ষতি কি? একটা দলের সঙ্গে থাকতে পারলে তো ভালোই। রাজি হয়ে গেল রবিন। রওনা হলো ওরা। ঘণ্টা দুয়েক একটানা হাঁটার পর বিরাট এক ওক গাছের নিচে খানিকটা পরিষ্কার জায়গা দেখা গেল। দাঁড়িয়ে পড়ল মাছ। কোমরে ঝুলানো একটা শিঙা মুখে তুলে ফোঁ দিল তাতে। সঙ্গে সঙ্গেই উত্তর এলো কাছাকাছি কোথাও থেকে, কিন্তু দেখা গেল না কাউকে। আরও ৩০০ গজ এগিয়ে গেল মাছ তার সঙ্গীদের নিয়ে। দেখা গেল একটা পাথুরে দেওয়ালের পাশে বেশ অনেকটা জায়গা ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে। দেওয়ালের কাছাকাছি পৌঁছাতেই থেমে দাঁড়াবার হুকুম দেওয়া হলো। আড়াল থেকে জানতে চাওয়া হলো ওদের পরিচয়। জবাব দিল মাছ। মাছের গলার আওয়াজ পেয়েই আড়াল থেকে বেরিয়ে এলো একজন দীর্ঘদেহী লোক। তার পিছনে তাগড়া জোয়ান ৬ জন দস্যু, সবার হাতে তীর ধনুক। মাছ আর তার সঙ্গীকে দেখতে পেয়েই আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়ে উঠল সবাই। ওদের বন্দী হওয়ার খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে ওদের কানে। ফিরে এসেছে, চিৎকার করে উঠল একজন। মাছ আর ওয়াট ফিরে এসেছে। কিভাবে? চেঁচিয়ে উঠল আরেকজন। কিভাবে ছুটলো ওদের হাত থেকে? দাঁড়াও দাঁড়াও, সব বলছি। 2 হাত তুলে সবাইকে থামতে বলল মাছ। এই যুবক উদ্ধার করেছে আমাদের। এত বড় দুঃসাহসী বীর আর এত নিপুণ তীরন্দাজ জীবনে দেখিনি আমি। এই বলে সমস্ত ঘটনা খুলে বলল সে সবাইকে। রবিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল প্রত্যেকে। বারবার করে ধন্যবাদ জানালো ওদের প্রিয় সঙ্গীদের উদ্ধার করার জন্য। সেদিনই সন্ধ্যার পর আগুনের ধারে গোল হয়ে বসে সবাই হরিণের মাংস আর এল, এক ধরনের মদ দিয়ে নৈশ ভোজ করছিল। গল্পগুজব আর হাসি তামাশা চলছিল এন্তার। এমন সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করল মাছ।
তোমাদের নিশ্চয়ই মনে আছে, গতকালই আমাদের মধ্যে একজন নেতা নির্বাচনের কথা উঠেছিল। আমরা সবাই একমত হয়েছিলাম যে নেতা ছাড়া কোনো দলেরই নিয়ম শৃঙ্খলা রক্ষা করা যায় না। ঠিক ঠিক, বলল একজন স্বাস্থ্যবান দস্যু। তোমার ব্যাপারেই আমরা মোটামুটি একমত হয়েছিলাম মাছ। তোমাকেই আমাদের নেতৃত্ব। এপাশ ওপাশ মাথা নাড়ল মাছ। এখন আর সেটা হয় না। মাছ আজ থেকে প্রভুর দেখা পেয়েছে। আমার বদলে আমাদের নতুন সদস্য রবিনহুডের নাম প্রস্তাব করছি আমি এ প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি, বলে উঠল ওয়াট। বলেই তার 6 ফুট লম্বা লাঠিটা পাই পাই করে কয়েক পাক ঘোরালো মাথার উপর। যদি কারো আপত্তি থাকে, এসো, হয়ে যাক এক হাত। সবাই প্রায় রাজি হয়ে যাচ্ছিল, এমন সময় লম্বা চওড়া গম্ভীর এক দস্যু মাথা নাড়ল। আমার যতদূর মনে আছে, গতকাল আমরা মোটামুটি ঠিক করেছিলাম যে আমাদের মধ্যে যে সেরা তীরন্দাজ সেই নেতা হওয়ার যোগ্য। সেরকম একটা কথা উঠেছিল বটে, বলল মাছ। খুব সম্ভব তুমিই তুলেছিলে প্রস্তাবটা, তবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যাই হোক, সেদিক থেকেও আমার মনোনীত প্রার্থীর জুড়ি নেই। সারা ইংল্যান্ডের সেরা তীরন্দাজ এই রবিনহুড। শুনলাম সেরা, গম্ভীর মুখে বলল লোকটা। কিন্তু জানছে কিভাবে? তর্কটা খারাপ দিকে মোড় নিতে যাচ্ছে দেখে মুখ খুলল রবিন। একটা হাত তুলে থামতে বলল সবাইকে। শোনো মাছ, নেতৃত্ব জিনিসটা অর্জন করে নিতে হয়, ওটা কারো ওপর চাপিয়ে দেওয়ার কোনো অর্থ নেই। এখানে কেন, কোথাও আমি নিজের যোগ্যতা প্রমাণ না করে কিছুই প্রত্যাশা করি না। শ্রেষ্ঠ ধনুর্বিদকে তোমাদের নেতা বানাবে, এরকম কথা কি সত্যিই হয়েছিল? এরকম একটা কথা সত্যিই উঠেছিল, বলল মাছ। বেশ, তাহলে এই কথাই বহাল থাক, বলল রবিনহুড। কাল সকালে আমরা একজন একজন করে প্রত্যেকে তীর ছুঁড়ব। যে জিতবে তাকেই মেনে নেব নেতা হিসেবে। রাজি? সবাই এক বাক্যে সায় দিল, রাজি রাজি। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়ল অগ্নিকুণ্ডের চারপাশে। সকালে উঠেই একটা ফাঁকা জায়গায় গিয়ে জড়ো হলো সবাই। যে দূরত্বে ওরা তীর ছুঁড়তে অভ্যস্ত, ততটা দূরে একটা টার্গেট তৈরি করে রবিনহুডকে বলল ওরা, দেখাও তোমার দক্ষতা, ঠিক মাঝখানে লাগাও দেখি একটা তীর। এটা কোনো পরীক্ষাই হলো না। মাথা নাড়ল রবিন। যে কেউ ভেদ করতে পারে এই লক্ষ্য। দেখা যাবে আমাদের মধ্যে বেশ কয়েকজনই লক্ষ্য ভেদ করেছে। তার চেয়ে এমন একটা লক্ষ্য স্থির করো যাতে একবারেই চূড়ান্ত মীমাংসা হয়ে যায়। লম্বা চওড়া গম্ভীর লোকটার নাম জন ফোর্ড। রবিনের প্রস্তাবে খুশিই হলো সে। বলল, ঠিক আছে, টার্গেটটা কি হবে, কত দূর হবে, সেটা তুমিই না হয় ঠিক করো রবিনহুড। করতে পারি যদি সবাই রাজি থাকে, বলল রবিন। রাজি রাজি, তুমিই ঠিক করো। লতা পাতা আর জংলি ফুল দিয়ে গোল একটা মালা তৈরি করল রবিন। সেটা উইল স্টিউটলির হাতে দিয়ে একেবারে শেষ মাথার একটা ওক গাছের ডালে ঝুলিয়ে রেখে আসতে বলল। ছুটে গিয়ে ঝুলিয়ে দিল উইল মালাটা। এবার এসো, বলল রবিন। দেখা যাক পাতা বা ফুল স্পর্শ না করে কে ওই মালার মধ্যে তীর গাঁথতে পারে। যে পারবে তাকেই মেনে নেব আমরা আমাদের দলনেতা হিসেবে। ওর মুখ চাওয়াচাওয়ি করছে দস্যুরা সবাই। অবাক হয়ে গেছে ওরা। তীর লাগাবো কি, ভালো মতো দেখতেই তো পাচ্ছি না মালাটা, বলে উঠল একজন। অত দূরে লক্ষ্য স্থির করতে হলে ঈগলের চোখ চাই। ওরে বাপ, দীর্ঘশ্বাস টানল একজন। ওখানে তীর পাঠাতে হলে ঘোড়ার মতো গায়ের জোর চাই। আমি বাদ, চেঁচিয়ে উঠল আরেকজন। আমার ধনুক টেনে ভেঙে ফেললেও অত দূর যাবে না তীর। শেষ পর্যন্ত টিকল শুধু জন ফোর্ড। অত দূরে তীর পৌঁছাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে তার, কিন্তু রণে ভঙ্গ দিল না সে। ধনুকে নতুন একটা ছিলা পরিয়ে সোজা দেখে 3টা তীর বাছাইয়ে মন দিল। কে আগে তীর ছুঁড়বে তাই নিয়ে টস করা হলো। প্রথমে ছোঁড়ার সুযোগ পেল জন ফোর্ড। প্রথম তীরটা গজ 10 আগেই মাটিতে গাঁথল। বিরক্ত হলো জন ফোর্ড। খানিক গজগজ করে আরও জোরে আরও উঁচু দিয়ে মারল দ্বিতীয় তীর।
কিন্তু এটাও পৌঁছল না লক্ষ্যস্থলে। তৃতীয়বারে কোনো মতে পৌঁছল বটে, তবে মালা থেকে বেশ কিছুটা নিচে গিয়ে বিঁধল তীর। আমার যতটা সাধ্য আমি করেছি, বলল সে। আমার বিশ্বাস কোনো মানুষের পক্ষে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব নয়। এবার তুমি রবিনহুড, চেঁচিয়ে উঠল মাছ। 3টে তীর ছুঁড়তে দেখেছি আমি কাল তোমাকে, 3টে অব্যর্থ তীর। দেখা যাক আজও হাতটা সেই রকমই আছে কিনা। গলার স্বরে বোঝা গেল এত কঠিন পরীক্ষায় নেমেছে রবিনহুড যে দ্বিধায় পড়ে গেছে সে আজ। খুব একটা ভরসা পাচ্ছে না। বুক ফুলিয়ে দাঁড়ালো রবিনহুড। মস্ত ধনুকটা উঁচু করে ধরতেই চুপ হয়ে গেল সবাই। কিছুটা সামনে ঝুঁকে টান দিয়ে কানের পাশে নিয়ে এলো সে ছিলাটা। দম বন্ধ করে চেয়ে আছে সবাই ওর দিকে। মৃদু ঝংকার উঠল ছিলায়, ছুটল তীর, সোজা গিয়ে বিঁধল ওক গাছের গুঁড়িতে, একেবারে মালার ঠিক মাঝখানে। বিস্মিত উল্লাস ধ্বনি বেরিয়ে এলো সবার মুখ থেকে। এমন অবিশ্বাস্য কাণ্ড জীবনে কখনো দেখেনি ওরা। আবার মেরে দেখাও, আবার মেরে দেখাও, চেঁচিয়ে উঠল জন ফোর্ড। এটা হঠাৎ হয়ে গিয়ে থাকতে পারে। 3টে তীর ছোঁড়ার কথা ছিল তোমার, দেখা যাক আরগুলো কোথায় লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই, বলল রবিনহুড। হাসতে হাসতে আরেকটা তীর পড়ালো সে ছিলায়, ছুঁড়ল, তারপর আরেকটা। প্রত্যেকটা তীর গিয়ে ঢুকেছে মালার মধ্যে, অথচ ফুল বা পাতা স্পর্শ করেনি একটাও। হৈ হৈ করে উঠল সবাই। প্রত্যেকেই ওরা দক্ষ তীরন্দাজ, কাজেই কত বড় অবিশ্বাস্য অসম্ভব কাণ্ড ঘটিয়েছে রবিনহুড মর্মে মর্মে উপলব্ধি করেছে সবাই। পরিষ্কার বুঝতে পেরেছে এমন নৈপুণ্য অর্জন করা তাদের ক্ষমতার বাইরে। এ লোক ধনুকের জাদুকর। রবিনহুড জিন্দাবাদ, ধ্বনি তুলল সবাই। এবার কি বলো তোমরা, জানতে চাইল মাছ। আমাদের নেতা হওয়ার যোগ্যতা আছে এই লোকের? 100 বার, 100 বার, ঘোষণা করল সবাই। সবার চেয়ে বেশি জোরে শোনা গেল জন ফোর্ডের কণ্ঠ। রবিনহুডের নেতৃত্ব মেনে নিলাম আমরা। এখন থেকে ওর কথায় বাঁচব, ওর কথায় মরব। এবার শপথ অনুষ্ঠানের পালা। একে একে শপথ গ্রহণ করল সবাই। প্রথমে মাছ, তারপর ওয়াট, তারপর জন ফোর্ড, তারপর উইল, তারপর আরও সবাই। শোনো বন্ধুরা, হাঁক ছাড়ল রবিনহুড, এই দলের নেতা হিসেবে আমি আমাদের নীতিমালা ঘোষণা করছি। 3টে নীতি আজ থেকে মনে প্রাণে মেনে চলবো আমরা। প্রথম, আজ থেকে আমরা অত্যাচারী নরমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের খেটে খাওয়া স্যাক্সন ভাইদের ওপর অমানসিক নির্যাতন চালিয়ে তাদেরকে ভিটে মাটি থেকে উৎখাত করেছে যারা, ছলে বলে কৌশলে তাদের ধন সম্পদ কেড়ে নিয়ে নিজেদের আরও ধনী করে তুলেছে যারা, তারা আমাদের জন্মশত্রু। দ্বিতীয়, আজ থেকে আমরা গরিব বা অভাবী কোনো মানুষের কোনো ক্ষতি করব না, বরং নরমান শেরিফ, ব্যারন, ব্যবসায়ী আর নির্লজ্জ ধনী ধর্মযাজকদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে এদের মধ্যে বিতরণ করব। সব দিক থেকে সব রকমের সাহায্য করব বিপদগ্রস্ত মানুষকে। তৃতীয়, কোনো নারী, ধনী হোক বা দরিদ্র, নরমান হোক বা স্যাক্সন, যেন আমাদের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সবার দিকে চাইল রবিন। তোমরা এই নীতি মেনে চলতে রাজি আছো? 2 হাত তুলে সমর্থন জানালো সবাই। রাজি আছি, অক্ষরে অক্ষরে মেনে চলবো তোমার নির্দেশ। ধন্যবাদ। অপূর্ব এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল রবিনহুডের মুখে। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।